ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগত। আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদক শাহিদ আহমেদ। আজ আমরা কথা বলবো কি হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। শাহিদ, আপনাকে স্বাগতম। ভালো আছেন? জি। শাহিদ, আপনি বাজারের সংবাদ সংগ্রহ করেন, আমরা প্রতিনিয়ত দেখি। আপনি খুব ভালো করে জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে বিক্রেতারা বলে সরবরাহের ঘাটতি। পাশাপাশি আমরা দেখছি যে কৃষক পণ্য বিক্রি করতে না পেরে 1 টাকা 2 টাকা কেজিতে বিক্রি করছে, আবার অনেক সময় ফেলেও দিচ্ছে। ঠিক একই সময় ওই একই পণ্য আমার ঢাকা শহরে 30-40 টাকা কিংবা 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এটা আসলে কেন? আসলে আমি দীর্ঘদিন যে নিত্যপণ্যের বাজার নিয়ে সাংবাদিকতা করছি, মাঠ থেকে যেটা দেখছি, তার অভিজ্ঞতার আলোকে বলি। আসলে পুরো বিষয়টা বলা হয় যে সরবরাহ চেন, সাপ্লাই চেন, সেটা কিন্তু বড় রকমের ফারাক আমরা লক্ষ্য করতে পারছি। এবং সরকারি সংস্থাগুলো তাদের তদারকির যেমন অভাব রয়েছে, তেমনি কিছু অসাধু, আমি সব ব্যবসায়ীকে দায়ী দিব না, অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফার একটা মানসিকতা লক্ষ্য করা যায়। আমি যদি আজকের ঘটনা বলি, সেক্ষেত্রে আজকে যদি বাজারের বিষয় আপনি দেখেন, 150 টাকার বেশি ডজনে কিন্তু মুরগির ডিম বিক্রি হচ্ছে বাজারে, যেটা সরকারি সংস্থা, একমাত্র সংস্থা হিসেবে টিসিবি এই দামটা দেয়। আমি যদি একটু বলি, গত বছরের তুলনায় ঠিক আজকের এই দিনে বাজারে ডিমের দাম প্রায় 4% বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমাদের কিন্তু উৎপাদন কিন্তু সরকারিভাবে দেখায় প্রতি বছরই কিন্তু উৎপাদন বাড়ছে। যদি হয়, তাহলে এক বছরের ব্যবধানে আজকের দিনে এখানে 4% বেড়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু মানুষের পরে এটা অনেক বেশি দুর্ভোগ হচ্ছে। আজকে কিছুক্ষণ আগে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর একটা অনুষ্ঠানে আমি কভার করেছিলাম, এবং সেক্ষেত্রে তার কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসছে সামনের বছর যে এই যে আগামী মাসে যে বাজেট আসছে, বাজেটে আসলে আপনি দেখবেন যে বাজেটে যত বেশি সরকারের আয় কত, ব্যয় কত, ঘাটতি কত, তার থেকে কিন্তু মানুষের মূল আগ্রহের বিষয় থাকে কোন পণ্যের দাম বাড়ছে, কোনটা দামটা কমছে। এবং সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আসলে নিত্যপণ্যের বাজার নিয়ে ভোক্তাদের জন্য আসলে কি থাকছে। উনি কিন্তু বলেছিলেন যে আসলে এই অতি প্রয়োজনীয় যে ভোগ্যপণ্যগুলো আছে, বিশেষ করে তেল, ডাল, চিনি, এইগুলো যাতে আমদানি শুল্ক যৌক্তিক পর্যায়ে চাই বাণিজ্য মন্ত্রণালয়, এবং সেটার জন্য জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে মন্ত্রণালয় থেকে সুপারিশ করেছে। তারা আশা করছে যে কিছুটা সুফল পাবে। এখন আমরা দেখব যে দেখার বিষয় যে বাজেটের পরে আসলে মন্ত্রীর কথায় কতটুকু প্রতিফলন হলো। এবং আরেকটি বিষয় যদি আমি আপনাকে বলা হয়, সেক্ষেত্রে যে কিছুদিন আগে তাপপ্রবাহের কারণে যে বাজারে যে সরবরাহের সংকট, বিশেষ করে ব্রয়লার এবং পোলট্রির ক্ষেত্রে, সেটা যেমন সত্য, আবার এটাও সত্য যে এই সুযোগটাকে কেন্দ্র করে মানে যারা খামারি, তাদের অভিযোগ যে কিছু কর্পোরেট প্রতিষ্ঠান, আমি নাম নাই বলি, সেক্ষেত্রে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান তারা কিন্তু মুরগির বাচ্চার দামটা বাড়িয়ে দিয়েছে। সুতরাং উৎপাদন খরচ যেমন বাড়ছে, সেক্ষেত্রে সাপ্লাই চেনের যে একটা ফারাক, সেটা সুযোগটাই কিন্তু এই ব্যবসায়ীরা নিচ্ছে। আচ্ছা, এই সাপ্লাই চেনের কথা আপনি যেটা বললেন, যে আমরা দেখছি, যেটা আপনাকে আমি একটু আগে যেটা বলছিলাম, যে কৃষক বিক্রি করতে পারছে না, ন্যায্য মূল্যটা পাচ্ছে না। তো কৃষকের কাছ থেকে পণ্য আসলে কেনা হচ্ছে না কেন? নাকি ওইখানে গ্যাপটা আসলে কোথায় থাকছে? ট্রান্সপোর্টের ইস্যুটা আপনি বলছেন, কিন্তু ওই পণ্যটা কেন আমার ঢাকা শহরে এসে এত বেশি দাম বেড়ে যাচ্ছে? এটা কি শুধুই ট্রান্সপোর্টের জন্য? দেখুন, সেই ট্রান্সপোর্টের বিষয় যদি আপনি বলেন, সেক্ষেত্রে খুব একটা ধোপে টেকবে না। কারণ আমরা যদি বলা হয় যে 2-3 বছর আগে ঢাকার বাইরে থেকে সবজি সহ অন্যান্য মাছ, মাংস পরিবহনের ক্ষেত্রে একটা ঝক্কি ছিল, কিন্তু এই পদ্মা সেতু হওয়ার ফলে সেটা কিন্তু সুফল কিন্তু আমরা পাচ্ছি। কিন্তু দিন শেষে কিন্তু ভোক্তা এই কম দামে পাচ্ছে না। এবং কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকের বাজার নামে একটি বাজার চালু করা হয়েছিল ঢাকা শহর সহ অন্যান্য জায়গায়। শুধুমাত্র আপনি দেখবেন মানিক মিয়া এভিনিউতে এটা এখনো কার্যকর রয়েছে, এবং সেটাও কিন্তু অনেক জায়গার সংকলন। মিরপুরে ছিল, যাত্রাবাড়িতে ছিল, সেটা কিন্তু এখনো মানে অদৃশ্য বলা যায় প্রায় আর কি। সুতরাং কৃষক পর্যায় থেকে সরাসরি সরকারি মাধ্যমে কিনে এনে ভোক্তাদের হাতে তুলে দেবে, এই ধরনের প্রচেষ্টা কিন্তু অনেক বেশি অভাব রয়েছে। এবং মাঝখানে যে ফরিয়া বলা হয় বা পাইকার, এরাই কিন্তু মূলত বাজারে যে মূল যে প্লেটা করছে, তারাই আসলে করছে। এর সাথে সাথে যদি আপনি দেখেন যে ভোগ্যপণ্যের বাজারে পুরোটাই কিন্তু এখন কর্পোরেট প্রতিষ্ঠানের দখলে। আমি যদি আরো নির্দিষ্ট করে বলি যে চালের বাজারে, আপনি বাজারে গেলে দেখবেন যে বড় বড় কোম্পানি হাতে গোনা 5 থেকে 6টা, তারাই কিন্তু 25 কেজি, 20 কেজি, 10 কেজি, 5 কেজি, 50 কেজি বস্তায় কিন্তু তারাই এই চালটা নিয়ন্ত্রণ করছে চালের বাজারে। এবং তারা পুরো মৌসুমের শুরুতে কৃষকদের, যদি সরকার ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা যা দেয়, যদি 10 টাকা কেজি দেয়, তারা কিন্তু 11 টাকা, 12 টাকা, অর্থাৎ কৃষক যেখানে দাম বেশি পাবে সেখানে দিচ্ছে, এবং একবার অনেক কিছু কিনে এবং সেখানে মজুত করে রাখছে, বাজারটা কিন্তু তাদের হাতেই চলে যাচ্ছে আর কি। আচ্ছা শাহেদ, এই যে আপনি যখনই বলছিলেন, তখন আমরা যখন বাজার করতে যাই,
তখন আমাদেরকে বিক্রেতাদের কাছ থেকে অনেক কথা শুনতে হয়। এর মধ্যে একটা কথা আমাদেরকে কমন শুনতে হয় যে ডলারের দাম বেড়ে যাওয়াতে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। সম্প্রতি আমরা দেখেছি ডলারের দাম 1,07 টাকা বেড়ে গেছে। এটা কি আদৌ সত্য? আসলে এই প্রশ্নটা কিন্তু সবারই, যে আসলে কতটুকু যৌক্তিক এটা কিন্তু একজন ভোক্তার কিন্তু যাচাইয়ের কোনো সুযোগও নাই এবং তার প্রতিবাদে কোনো ভাষাও নাই। কেউ এবং করতেও পারে না। বিক্রেতার এক কথা যে কেনা দাম বেশি, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে, কিন্তু আসলে কতটুকু বাড়ছে আমরা যদি দেখি যে চিনি বা সয়াবিন তেল যখন সাধারণত সয়াবিন তেলে ব্রাজিল বা আর্জেন্টিনা থেকে বেশি আসতেও কিন্তু কয়েক মাস সময় লাগে এবং ওই সময়ের দাম, বর্তমান দাম, ট্যারিফ সিস্টেম সবকিছু মিলাই কিন্তু বাজারে ভোক্তাদের হাতে পৌঁছাতে কয়েক মাস সময় লাগে। আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের দাম বাড়লে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কারণ একদম বেড়ে যায়। কাঁচা বাজারে সবাই কিন্তু বাড়িয়ে দিচ্ছে এবং যখন এটা দাম কমে তখন তারা অজুহাত দেয় যে নতুন পণ্য এখন কিন্তু বাজারে হাতে আসেনি, আসে না। বাজারে আসেনি, যার কারণে এইখানে আসলে তদারকিটা আসলে বলা যায় যে অনেকটা দুর্বল বা এখানে অনেক বেশি গ্যাপ রয়েছে। এই গ্যাপটা যতদিন না পর্যন্ত আপনি মিট আপ না করতে পারবেন ততদিন পর্যন্ত আসলে সুফলটা পাওয়াটা একটা দুষ্কর হয়ে যাবে। আচ্ছা, এই আপনি যেমনটি বলছিলেন বাজার মনিটরের কথা, আমরা কিন্তু সবসময় দেখি যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বারবার বলা হচ্ছে আমরা বাজার মনিটর করছি। পাশাপাশি আপনি বলেছিলেন যে বাণিজ্য মন্ত্রী আজকেও বলেছেন যে বিভিন্ন পণ্যের ওপর থেকে শুল্ক কমানো। আমরা কিন্তু সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনা দেখেছি, কিছু পণ্য থেকে শুল্ক কমিয়ে নেওয়া হয়েছে কিন্তু বাজারের প্রভাব পড়েনি। এটা আসলে কি, মানে সরকার কি কোনো একটা জায়গায় জিম্মি হয়ে আছে কোনো ব্যবসায়ী সংগঠনের কাছে কিংবা কোনো প্রতিষ্ঠানের কাছে? অনেকটা বলা যায় সেরকম, কারণ এটা কিন্তু ভোক্তাদেরই সেরকম অভিমত। বলা যায় হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান, আপনি দেখেন তেল, চিনি যেটা আমাদের সবচেয়ে বেশি লাগে, 5 থেকে 6টি কোম্পানি কিন্তু পুরো বাজারকে নিয়ন্ত্রণ করছে এবং এটার বাইরেও কিন্তু খুব একটা প্রতিষ্ঠান নাই যে ওই চিনি বা তেলটা তারা আমদানি করবে। বাণিজ্য আমি একটু উল্লেখ করি, কিছুদিন আগে সংসদে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে যে বাজার নিয়ন্ত্রণে শক্ত হওয়ার জন্য। সেই প্রসঙ্গ টেনেই যখন আজকে বাণিজ্য প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল উনি কিন্তু বলেছিলেন যে গতকালও কিন্তু সচিবালয় বলেছিলেন যে আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করা হবে যেখানে খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সবাইকে নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করা হবে যাতে কিভাবে এই বাজার মনিটরকে আরো বেশি শক্তিশালী করা যায়। এবং এখন যদি আপনি বাজারে দেখেন শুধুমাত্র বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যেহেতু তাদের সংস্থা একটা আলাদা উইং, শুধুমাত্র তারাই করে। এবং আমরা যদি রমজান মাসে দেখি সেক্ষেত্রে কিন্তু সিটি কর্পোরেশন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ বেশ কয়েকটি সংস্থা কাজ করে, বিএসটিআই। এর বাইরে বাদ বাকি 11 মাস কিন্তু আপনি এই বাণিজ্য মন্ত্রণালয়ে শুধুমাত্র ভোক্তা অধিকার ছাড়া অন্য কোনো সংস্থার আপনি তদারকি চোখেই পড়েন এবং সেই সুযোগটা কিন্তু ব্যবসায়ীরা নিচ্ছে আর কি বলা যায়। সেই একই কারণে কি যে মনে হয় যে সরকার বিভিন্ন পণ্যের যে দাম বেঁধে দেয়, আপনি রমজানের কথা বললেন, রমজানে আমরা দেখেছি নির্দিষ্ট কিছু পণ্যের দাম বেঁধে দেওয়া হলো, সেই দামে কিন্তু আমরা কেউ ক্রেতারা পণ্য কিনতে পারিনি। এটাও কি এই সিন্ডিকেটের কাছেই আসলে হেরে যাচ্ছি আমরা বারবার? এটা বলা যে দাম বেঁধে দেওয়া আসলে সমাধান নয়। দামটা বেঁধে দিচ্ছে যদি বলা হয় যে মানুষের আসলে একটু সহানুভূতি বা লোক দেখানো যাকে বলে, কিন্তু বাজারে কিন্তু আপনি দেখেন যে আলুর দাম কিন্তু সরকার বেঁধে দিয়েছিল 30 থেকে 35 টাকা, সেটা কিন্তু ওই দামে কিন্তু এখনো পর্যন্ত নামে না, যেটা বলা যায় প্রায় 1 বছর হতে গেল। এক বছরের ভেতরে প্রায় 50 আমি যদি টিসিবির হিসাব দিকে যদি আপনাকে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব, গত বছর একই সময়ের তুলনায় এই বছরে আলুর দাম কিন্তু 28% বেশি। সুতরাং উৎপাদন কিন্তু আমরা যদি বলা হয় যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এ যে তথ্যটা আমাদের, গত বছরের তুলনায় এই বছর কিন্তু আলুর উৎপাদন বেশি, উদ্বৃত্ত থাকছে, কিন্তু দামটাও কিন্তু বেশি হচ্ছে এবং এটা আমরা রপ্তানিও করতে পারছি না। তাহলে আসলে সমস্যাটা কোথায়? এই বিষয়ে তা একে অপরের দোষারোপ। এবং আমরা যখন দেখি যে অভিযানগুলো বা তদারকি সংস্থার শুধুমাত্র কাঁচা বাজার কেন্দ্রিক এবং যারা একেবারে প্রান্তিক লেভেলে খুচরা ব্যবসায়ী তাদেরকে কিন্তু জরিমানা করছে এবং জরিমানার অর্থটাও কিন্তু তারা ওই ম্যাজিস্ট্রেট চলে গেলে আপনার কাছ থেকে ছোট করে একটা জিনিস জানতে চাই, আপনি বাজার কভার করেন, নিত্যপণ্যের দাম সম্পর্কে বেশি ধারণা রাখেন, সেই জায়গা থেকে আদৌ কি নিত্যপণ্যের বাজার কখনো আমাদের নিয়ন্ত্রণে আসবে, ক্রেতাদের পক্ষে যাবে, দাম কমবে? কি মনে হয়, ছোট করে শুনবো। যদি বলা যায় সেক্ষেত্রে এটা অসম্ভব কোনো কিছু না। আমি যদি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা চিন্তা করি সেক্ষেত্রে তাদের কিন্তু নিত্য পণ্য নিয়ে আলাদা একটা মন্ত্রণালয় আছে, যেটা কিন্তু আমাদের দেশে ভোক্তাদের স্বার্থে কাজ করা কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাপ কিন্তু বরাবরই দাবি করে আসছে আলাদা একটা মন্ত্রণালয়ের দাবি। আবার কিন্তু আমাদের দেশে সে মন্ত্রণালয় নাই, আবার আমাদের দেশে ড্যাম আছে, অর্থাৎ কৃষি বিপণন অধিদপ্তর, যেটা কিন্তু পৃথিবীর অনেক পার্শ্ববর্তী অনেক দেশেও নাই। তো কৃষি বিপণন অধিদপ্তর তাদের কিন্তু যৌক্তিক মূল্য তারা নির্ধারণ করে দেয় 37টা কৃষি পণ্য, যেটা উৎপাদক পর্যায়ে কত হবে, ভোক্তা পর্যায়ে কত হবে সর্বোচ্চ মূল্য, কিন্তু সেটা কিন্তু কাগজ কলমে রয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি বলা যায় যে আসলে আইন আছে কিন্তু এটা সঠিক প্রয়োগ নেই। এখানে যেমন
সরকারের একটা সদিচ্ছার অভাব, ব্যবসায়ীদের একটা সদিচ্ছার অভাব, মনোভাবের বিষয়, সবকিছু মিলে আসলে এখানে ব্যবসায়ী এবং সরকারিভাবে এটা উদ্যোগটা নিতে হবে। না হলে আসলে দিন শেষে আপনি ভোক্তাকে সুফল দিতে পারবেন না। ধন্যবাদ শাহেদ। আজ এ পর্যন্তই। রবি থেকে বৃহস্পতি 10 মিনিট শোর সঙ্গেই থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে।